শুনছেন আজকের গল্প রক্তের দাগ। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চার কথা বলিয়া আমাদের কহিলেন, আমাকে এখনই বেরোতে হবে, আমরাও তাহলে উঠি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ও হ্যাঁ, ভালো কথা। মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন গিয়ে। বলিয়া ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধিতে লাগিলেন। পাশের ঘরে একটি টেবিলের উপর কয়েকটি জিনিস রাখা রহিয়াছে। সোনার সিগারেটের কেসটি দেখিয়াই চিনিতে পারিলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানিব্যাগ, একটি ছোট বৈদ্যুতিক টর্চ প্রভৃতি রহিয়াছে। ব্যোমকেশ সেগুলির উপর একবার চোখ বুলাইয়া ফিরিয়া আসিল। ভবানীবাবু ততক্ষণে বেল্ট বাঁধা শেষ করিয়াছেন। দেরাজ হইতে পিস্তল লইয়া কোমরের খাপে পুরিতেছেন। বলিলেন, দেখলেন, আর কিছু দেখার নেই তো? আচ্ছা, চলি। ভবানীবাবু চলিয়া গেলেন। তাহার ভাবগতিক দেখিয়া মনে হইল সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিত থাকিয়া যাইবে। আমরাও বাহির হইলাম। ব্যোমকেশ বলিল, এত দূর যখন এসেছি, চলো বাঘের আখড়া দেখতে যাই। এখন কি কারোর দেখা পাবে? দেখাই যাক না। আর কেউ না থাক, বাঘ মশাই নিশ্চয়ই গুহায় আছেন। বাঘ কিন্তু গুহায় নেই। গিয়া দেখিলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দাওয়ায় বসিয়া বিড়ি টানিতেছিল। সে বলিল, ভূতু সর্দারকে খুঁজছেন তো? আগে তিনি আজ সকালে গাড়িতে কাশি গেছেন। ব্যোমকেশ বলিল, বলো কি, একেবারে কাশি? তুমি কে? লোকটি বলিল, আগে আমি তেনার চাকর, ঘর ঝাড় দিই, কাপড় কাচি, ওই কলসিতে জল ভরি। আজ সকালে ওই ঘর ঝাড় দিতে এসে দেখনু সর্দার খবরের কাগজ পড়তেছেন। কলসিতে জল ভরে নিয়ে এনু সর্দার সেজে গুজে তৈরি। কইলেন ছেলেরা এলে কয়ে দিও। বুঝতে বাকি রইল না, ভূতেশ্বর বাঘ খবরের কাগজের সংবাদ পড়িয়াছেন এবং বিলম্ব না করিয়া অন্তর্হিত হইয়াছেন। বাসায় ফিরিলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দ ঘোষ প্রতীক্ষমান ভাবে পায়চারি করিতেছে। তাহার মুখ শুষ্ক, চোখে শঙ্কিত ভাব। ব্যোমকেশ দ্বারের কড়া নাড়িয়া স্মিত মুখে নন্দকে জিজ্ঞাসা করিল, কি খবর? আগে স্যার, বলিয়া নন্দ ঠোঁট চাটিতে লাগিল। পুটিরাম আসিয়া দরজা খুলিয়া দিল। আমরা নন্দকে লইয়া ভেতরে আসিয়া বসিলাম। নন্দ আরো দু চারবার ঠোঁট চাটিয়া বলিল, সত্যকামের খবর শুনেছেন? ব্যোমকেশ সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, হ্যাঁ, শুনেছি। তুমি কোথায় শুনলে? নন্দ বলিল, এই সকালবেলা ও পাড়ার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিচ্ছু জানি না স্যার। কাল সন্ধেবেলা সেই যে আপনারা আখড়া থেকে চলে এলেন, তারপর আমি আর ওদিকে যাইনি। ব্যোমকেশ বলিল, বসো, তোমাকে দু চারটে কথা জিজ্ঞাসা করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারুর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও জানি না। তোমাদের আখড়ায় কারুর নেই? জানি না,
তবে একটা লোক ওই ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না স্যার, আমাদের সামনে কিনেনি। হুম, আচ্ছা, ও কথা যাক। সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পেছনে লাগতো, কিভাবে পেছনে লাগতো বলতে পারো? নন্দ কিয়ৎকাল চুপ করিয়া রহিল, তারপর বলিল, স্যার, সত্যকাম জাদু মন্ত্র জানত। দুটো কথা বলেই মেয়েগুলোকে বশ করে ফেলতো, তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। কুণ্ঠিতভাবে সে চুপ করিল। বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টানিয়া ব্যোমকেশ বলিল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল তুমি বলতে পারো? নন্দ আরো কুণ্ঠিত হইয়া পড়িল। সকলের কথা জানি না স্যার, তবে ওই ৭৩ নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন। তার মেয়ে শোভনা, তারপর ওই রামেশ্বর বাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল। যা হোক, তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? ও পাড়ার থানার দারোগা ভবানীবাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সহিত আমার একবার চকিত দৃষ্টি বিনিময় হইল। সে উঠিয়া দাঁড়াইয়া আড়মোড়া ভাঙিল, তারপর নন্দকে বলিল, আচ্ছা নন্দ, তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন ওদিকে যেও না। নন্দ আবার ঠোঁট চাটিয়া চাটিয়া বলিল, আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হইয়া রহিল। বৈকালে সত্যবতী দু একবার কাঠের যাত্রার প্রসঙ্গ আলোচনা করিবার চেষ্টা করিল, কিন্তু ব্যোমকেশ শুনিতে পাইল না। ইজি চেয়ারে শুইয়া কড়িকাঠের পানে তাকাইয়া রহিল। আমি বলিলাম, তারা কিসের? এ ব্যাপারে আগে নিষ্পত্তি হোক। সত্যবতী বলিল, নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনিতে পাইল কিনা বলা যায় না। আপন মনে রাংতার চাকতি বলিয়া দীর্ঘশ্বাস ফেলিল। সত্যবতী আমার পানে অর্থপূর্ণ ঘাড় নাড়িয়া মুচকি হাসিল। সন্ধ্যার পর থানায় ফোন করিবার কথা। আমি স্মরণ করাইয়া দিলে ব্যোমকেশ বলিল, তুমি ফোন করো অজিত। থানার নম্বর বাহির করিয়া ফোন করিলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন। বলিলেন, এইমাত্র রিপোর্ট এসেছে, মৃত্যুর সময় রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের। ওই বাঁ দিকের ক্যাপসিউকুলার নিচের দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকের তৃতীয় পাঁজরেও আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি, পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশকে বলিলাম। সে কিছুক্ষণ অবাক হইয়া আমার পানে চাহিয়া রহিল।
গুলির গতি কি বললে? নিচের দিক থেকে একটু ওপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকে ঝোপের মধ্যে বসেছিল, বসে বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাকাইয়া রইল। উবু হয়ে বসে গুলি করেছে, কিন্তু কেন? তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শয়ন করিয়া কড়িকাঠের দিকে তাকাইয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগের থেকে ফটকের ভেতর দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল। তখন আততায়ী তাকে গুলি করলো। আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখন তাকে গুলি করলো না কেন? তাতেই তো তার সুবিধে, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। গুলি লক্ষ্যভ্রষ্ট হবার ভয়ও থাকতো না। প্রশ্নের উত্তরটা কি তুমিই বলো? ব্যোমকেশ বলিল, প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি, কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল। জিজ্ঞাসা করিলাম, ওটা তাহলে আকস্মিক নয়? যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়, তার একটা গূঢ় অর্থ আছে। সেই অর্থ জানতে পারলেই সমস্যার সমাধান হবে। আমি বসিয়া ভাবিতে লাগিলাম, রাংতার চাকতির তাৎপর্য কি? যদি ধরা যায় আততায়ী ওটাই লাগিয়েছিল, তবে তাহার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী না লাগাইয়া থাকে, তবে কে লাগাইল? বাড়ির কেহ যদি না হয়, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধর্মর করিয়া উঠিয়া বসিল। অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল থানার টেবিলের ওপর দেখেছিলে, মনে আছে? বলিলাম, সিগারেট কেস ছিল, রিস্ট ওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, মদের ফ্ল্যাক্স ছিল, আর একটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুইয়া পড়িল। ইলেকট্রিক টর্চ? কলকাতার পথে চলার জন্য ইলেকট্রিক টর্চ দরকার হয় না। না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে দরকার হয়। ব্যোমকেশ একটু হাসিল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? সহসা এ প্রশ্নের উত্তর জোগাইল না। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলিল, কাল সকালে শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিত ভাবে তাহার দিকে তাকাইয়া রহিলাম, কিন্তু সে আর কিছু বলিল না। বোধ করি কড়িকাঠ গুনিতে লাগিল। কিন্তু লক্ষ্য করিলাম তাহার মুখের বিরস অন্যমনস্কতা আর নাই, যেন সে ভিতরে ভিতরে উত্তেজিত হইয়া উঠিয়াছে। পরদিন সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি ব্যোমকেশ কাহার সাথে ফোনে কথা কইতেছে। আমি চায়ের পেয়ালা লইয়া বাহিরে ঘরে আসিয়া বসিলে সেও আসিয়া বসিল।
তাহার মুখ গম্ভীর। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করছিলে? ব্যোমকেশ বলিল, উষাপতি বাবুকে। তা হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, তো ওদের বাড়ির খবর কি? খবর, পুলিশ কাল সন্ধ্যাবেলা লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাতে শ্মশান থেকে ফিরেছেন। ক্ষণেক চুপ করিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করত, তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ? ব্যোমকেশ উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু আসিল। ব্যোমকেশ বলিল, এসো এসো, বসো। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞাসা করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনের চেয়ারে বসিল এবং অপলক নেত্রে তাহার পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ আরম্ভ করিল, কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছ। কথাটা সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পাইয়াছে বলিয়াও মনে হইল না। নির্ভীক একাগ্র চোখে চাহিয়া রহিল। ব্যোমকেশ বলিল, আমাকে স্বচ্ছন্দে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশুর গলাটা যেন ফুলিয়া উঠিল। সে চাপা গলায় বলিল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলিয়া বলিল, জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা জানো? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, দুজনে দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম লম্পট ছিল তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে। তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। শীতাংশু উত্তর দিল না, কেবল চাহিয়া রহিল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করিল, সত্যকামকে খুন করবার ইচ্ছে তোমার কোনোদিন হয়েছিল? শীতাংশু এবারও উত্তর দিল না, কিন্তু তাহার নীরবতার অর্থ স্পষ্টই বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে। শীতাংশু সহজভাবে বলিল, হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলে খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তাহার পানে চাহিয়া রইল, তীক্ষ্ণ চক্ষে নয়, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলিল, সে রাতে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরে আলো জ্বেলে দিলেন। ব্যোমকেশ সিগারেট ধরাইল, 2-3টা লম্বা টান দিয়া বলিল, ও কথা থাক। সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুব অশান্তি ছিল বোধহয়। অশান্তি? হ্যাঁ, ঝগড়া বকাবকি এরকম অবস্থায় যা হয়ে থাকে। শীতাংশু একটু চুপ করিয়া থাকিয়া বলিল, না, ঝগড়া বকাবকি হতো না। একেবারেই না? না, মামা আর মামিমার মধ্যে কথা নেই। ব্যোমকেশ ভ্রু তুলিল। কথা নেই? তার মানে মামা মামিমার সঙ্গে কথা বলেন না, মামিমাও মামার সঙ্গে কথা বলেন না। সে কি, কবে থেকে?
আমি যবে থেকে দেখছি, আগে যখন মানিকতলা ছিলাম প্রায় মামার বাড়ি আসতাম, তখন মামা মামিমাকে কথা বলতে শুনিনি। তোমার মামিমা কেমন মানুষ? ঝগড়াটে? মোটেই না, খুব ভালো মানুষ। ব্যোমকেশ আর প্রশ্ন করিল না, চোখ বুঝিয়া যেন ধ্যানস্থ হইয়া পড়িল। আমার মনে পড়িয়া গেল, কাল সকালবেলা উষাপতিবাবু স্ত্রী সহসা ঘরে প্রবেশ করিলে তিনি বিস্ময়াহত চক্ষে তাহার পানে চাহিয়াছিলেন। তখন তাহার চাউনির অর্থ বুঝিতে পারি নাই। স্বামী স্ত্রীর দীর্ঘ মনান্তর কি পুত্রের মৃত্যুতে জোড়া লাগিয়াছে? শীতাংশু চলিয়া যাইবার পর ব্যোমকেশ অনেকক্ষণ চক্ষু মুদিয়া বসিয়া রহিল। তারপর নিঃশ্বাস ফেলিয়া চোখ মেলিল। হ্যাঁ, বড় ট্র্যাজেডিক ব্যাপার। শীতাংশুকে কেমন মনে হলো? মনে হলো সত্যি কথা বলছে। ছেলেটা বুদ্ধিমান, ভারী বুদ্ধিমান বলিয়া সে আবার ধ্যানস্থ হইয়া পড়িল। আধ ঘণ্টা পরে তাহার ধ্যান ভাঙিল। বহির্দ্বারে কড়া নড়ার শব্দে আমি উঠিয়া গিয়া দ্বার খুলিয়া দেখিলাম উষাপতি বাবু। ব্যোমকেশের আহ্বানে উষাপতি বাবু চেয়ারে আসিয়া বসিলেন। ক্লান্ত অবসন্ন মূর্তি, চক্ষু দুটি ঈষৎ রক্তাভ, শরীর যেন ভাঙিয়া পড়িবার উপক্রম করিতেছে। ব্যোমকেশ সিগারেটের কৌটা তাহার দিকে বাড়াইয়া দিল। দুইজনে কিছুক্ষণ অনুসন্ধিৎসু চক্ষে পরস্পরের প্রতি চাহিয়া রহিলেন। তারপর উষাপতি বাবু বলিলেন, থাক, আমি এখন উঠব। আপনার ফোন পাবার পর থানায় গিয়েছিলাম, তা ওরা তো কোনো খবরই রাখে না, তাই ভাবলাম দেখি যদি আপনি কোনো খবর পেয়ে থাকেন। উষাপতি বাবুর কথায় যে প্রসন্ন ভাব ছিল, ব্যোমকেশ সরাসরি তাহার উত্তর দিল না। বলিল, একদিনের কাজ নয়, সময় লাগবে। আপনার ওপর দিয়ে খুব ধকল যাচ্ছে। আপনি আজ বাড়ি থেকে না বেরুলেই ভালো করতেন। আপনার স্ত্রীকেও দেখাশোনা করা দরকার। উষাপতি বাবুর মুখ লক্ষ্য করিলাম। স্ত্রীর প্রসঙ্গে তাহার মুখের কোনো ভাবান্তর হইল না। স্ত্রীর সহিত তাহার যে দীর্ঘকালের বিপ্রয়োগ, তাহার চিহ্ন মাত্র দেখা গেল না। বলিলেন, আমার স্ত্রীর জন্যই ভাবনা। তিনি একেবারে ভেঙে পড়েছেন। একটু থামিয়া বলিলেন, ভাবছি কিছুদিনের জন্য ওকে নিয়ে বাইরে ঘুরে এলে কেমন হয়। কলকাতার বাইরে গেলে হয়তো ওর মনটা। তা ঠিক। কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? না, কলকাতা ছেড়ে যেখানে হোক গেলেই বোধহয় কাজ হবে। কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। কিন্তু পুলিশ আপত্তি করবে না তো? পুলিশকে বলে যাবেন, আমার বোধহয় আপত্তি করবে না। যদি আপত্তি না করে কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়ব। কলকাতা যেন বিষবৎ মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার বলিয়া উষাপতি বাবু উঠিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনার দোকান কি বন্ধ রাখবেন? দোকান? সুচিত্রা? না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয় বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনিই চালাবেন। আমার ভাগ্নে সিধুকেও ভাবছি দোকানে ঢুকিয়ে নেব। পড়াশুনো করে আর কি হবে, দোকানটাই দুঃখ। আর তো আমার কেউ নেই। নিঃশ্বাস ফেলিয়া তিনি দ্বারের পানে চাহিলেন। আপনি কি এখন দোকানের দিকে যাচ্ছেন? না, দোকানে এখন আর যাব না।
ধনঞ্জয় বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। আসুন তাহলে, নমস্কার। উষাপতিবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ পরপর 3টা সিগারেট নিঃশেষে ভস্মীভূত করিয়া উঠিয়া দাঁড়াইল। আমি একবার বেরুচ্ছি, তুমি বাড়িতেই থাকো। কোথায় যাচ্ছ? সুচিত্রা এম্পোরিয়ামে। খাজাঞ্চি ধনঞ্জয় বাবুর সঙ্গে আলাপ করা দরকার। ব্যোমকেশ যখন ফিরিল তখন 1:30 বাজিয়া গিয়াছে। আমি স্নান সারিয়া অপেক্ষা করিতেছি। সত্যবতী অস্থিরভাবে ভিতর বাহির করিতেছে। ব্যোমকেশ পাঞ্জাবিটা খুলিয়া ফেলিল, পাখা চালাইয়া দিয়া তক্তপোষের ওপর লম্বা হইল। বসন্তকাল হইলেও দুপুরবেলা রৌদ্র বেশ কড়া। বলিলাম, খাজাঞ্চি মহাশয়ের সঙ্গে আলাপ বেশ জমে উঠেছিল দেখছি। ব্যোমকেশ বলিল, লোকটি কে জানো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটেছিল সেই। তাই নাকি? তা কি পেলে তার কাছ থেকে? পেলাম। ব্যোমকেশ ঘুরন্ত পাখার পানে চাহিয়া হাসিল। একটা প্রীতি উপহার। প্রীতি উপহার? হ্যাঁ, 20-25 বছর আগে বিয়ের সময় প্রীতি উপহার ছাপার খুব প্রচলন ছিল। এখন কমে গেছে। ঘুড়ির কাগজের মতো পিতপিতে কাগজের রুমালের লাল কালিতে ছাপা কবিতা, মাথার উপর ডানা মেলে দেওয়া প্রজাপতির ছবি। দেখেছ নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছি। খাজাঞ্চি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? হ্যাঁ, ওই যে পাঞ্জাবির পকেটে রয়েছে, বার করে দেখো না। কিন্তু কার বিয়ের প্রীতি উপহার? পড়েই দেখো না। পাঞ্জাবির পকেট হইতে প্রীতি উপহার বাহির করিলাম। পিতপিতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, ওপরে মুক্তপক্ষ প্রজাপতি এবং তাহাকে ঘিরিয়া রামধনুর আকারে লেখা আছে, কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। এই কবিতা পড়িয়া মানে বুঝিতে পারে এমন দিগ্গজ পণ্ডিত পৃথিবীতে নাই। সর্বশেষে কাব্য রচয়িতার নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। বলিলাম, এই কবিতার ঐতিহাসিক মূল্য থাকতে পারে? এছাড়া আর কিছু পেলে না? আর কিছুর দরকার নেই। এই প্রীতি উপহারের মধ্যে সব কিছু আছে। কি আছে? আমি তো কিছু দেখছি না। হায় অন্ধ, ভালো করে দেখো। কবিতা আবার পড়িলাম। পড়িতে খুবই কষ্ট হইল, তবু পড়িলাম। তারপর বলিলাম, এ কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে তার মানে বোঝা আমার কম্য নয়। সুচিত্রা নিশ্চয়ই উষাপতিবাবুর স্ত্রীর নাম। তার সঙ্গে উষাপতিবাবুর বিয়ে হওয়াতে ধনঞ্জয় মণ্ডল এবং সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবিন্দু খুব আহ্লাদিত হয়েছিলেন, এইটুকুই আন্দাজ করছি। কবিতা নয়, তারিখ, তারিখ, বিয়ের তারিখটা দেখো। নিচের দিকে বাঁ কোণে লেখা ছিল, কলিকাতা 13ই ফেব্রুয়ারি 1927। বলিলাম, তারিখ দেখলাম, কিন্তু অজ্ঞানমসি দূর হলো না। ব্যোমকেশ হাসিয়া বলিল, সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, মনে আছে? বলেছিল মনে হয়, কিন্তু তারিখটা মনে নেই। আমার মনে আছে। অধীর হইয়া উঠিলাম। এসব সন তারিখের মানে কি? সত্যকামের খুনের সঙ্গেই বা তার সম্পর্ক কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে,
ভেবে দেখো। ভেবে দেখতে পারি না। তুমি যদি বুঝে থাকো কে খুন করেছে, স্পষ্টাস্পষ্টি বলো। তুমি বুঝতে পারছো না? না, কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। মাথা গুলাইয়া গেল। কিছুক্ষণ জুবুথুবু হইয়া রহিলাম। তারপর সত্যবতী ভেতরের দরজা হইতে গলা বাড়াইয়া বলিল, হ্যাঁ গা, আজ কি তোমার উপোস? অপরাহ্নে 4টের সময় আবার উষাপতি বাবু আসিলেন। এবার অনাহুত আসিয়াছেন। সকালবেলার ক্লান্ত বিষণ্ণতা আর নাই, চক্ষে সতর্ক তীক্ষ্ণতা। তিনি আসিয়া মুকেশের সম্মুখে বসিলেন। কিছুক্ষণ সেন দৃষ্টিতে তাহাকে বিদ্ধ করিয়া বলিলেন, আপনি ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশ শান্ত স্বরে বলিল, হ্যাঁ, গিয়েছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম তা জানতে পেরেছি। কি জানতে গিয়েছিলেন? সবই জানতে পেরেছি উষাপতি বাবু। এমনকি দড়ে আটা রাংতার চাকতির তত্ত্ব অজানা নেই। উষাপতি বাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খাইয়া থামিয়া গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখের পানে চাহিয়া রইলেন। তারপর সংবৃত স্বরে বলিলেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন? ব্যোমকেশ বলিল, আপনার বিষয়ে তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছু প্রমাণ করা যাবে কিনা সন্দেহ, কিন্তু আমি কিছুই প্রমাণ করতে চাইনি উষাপতি বাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেবার কোনো দায়িত্ব নেই আমার। উষাপতি বাবু স্থির নেত্রে ব্যোমকেশের পানে চাহিয়া রহিলেন। ধীরে ধীরে তাহার মুখভাবের পরিবর্তন হইল। এতক্ষণ তিনি যে যুদ্ধ করিবার জন্য উদ্ধত হইয়াছিলেন, এখন সহসা অস্ত্র নামাইলেন। অবিশ্বাস মিশ্রিত স্বরে বলিলেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না? ব্যোমকেশ বলিল, না, পুলিশ আমার সাহায্য চায় না। আমি কেন গায়ে পড়ে তাদের সাহায্য করতে যাব? উষাপতি বাবু পকেট হইতে রুমাল বাহির করিয়া 2 হাতে রুমাল দিয়া মুখ ঢাকিলেন। তাহার শরীর 2-3 বার অবরুদ্ধ আবেগে ঝাঁকুনি দিয়া উঠিল। তারপর তিনি যখন মুখ খুলিলেন, তখন দেখিলাম তাহার মুখের চেহারা একেবারে বদলাইয়া গিয়াছে। দীর্ঘকাল রোগভোগের পর মরণাপন্ন রোগী প্রথম আরোগ্যের আশ্বাস পাইলে তাহার মুখে যে ভাব ফুটিয়া ওঠে, উষাপতি বাবুর মুখেও সেই ভাব ফুটিয়া উঠিয়াছে। তিনি আরো কিছুক্ষণ নীরবে বসিয়া নিজেকে সামলাইয়া লইলেন। তারপর ভাঙা ভাঙা স্বরে বলিলেন, ব্যোমকেশ বাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি শুনবেন? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, শুনব। আপনি সব কথা বলুন। উষাপতি বাবু একবার কাতর চোখে আমার পানে চাহিলেন। তাহার চাহনির অর্থ ব্যোমকেশের কাছে
তিনি নিজের মর্মকথা বলিতে রাজি থাকিলেও আর কাহারও সম্মুখে বলিতে অনিচ্ছুক। ব্যোমকেশ তাহার মনোভাব বুঝিয়া আমাকে বলিল, অজিত, তুমি একবার হাওড়া স্টেশনে যাও, এনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থা কি রকম। কাশ্মীরে গন্ডগোল চলছে, আগে থাকতে খবরাখবর নিয়ে রাখা ভালো। মনে মনে একটু নিরাশ হইলাম। তারপর জামা কাপড় বদলাইয়া বাহির হইয়া পড়িলাম। হাওড়া স্টেশনের কাজ সারিয়া যখন ফিরিলাম তখন সন্ধ্যা হয় হয়। সদর দরজা ভেজানো ছিল। প্রবেশ করিয়া দেখিলাম উষাপতি বাবু চলিয়া গিয়াছেন। ছায়াছন্ন ঘরের অপর প্রান্তে জানালার সামনে চেয়ার টানিয়া সত্যবতী ও ব্যোমকেশ ঘেঁষাঘেঁষি বসিয়া আছে। জানালা দিয়া ফুরফুরে দক্ষিণা বাতাস আসিতেছে। আমাকে দেখিয়া সত্যবতী একটু সরিয়া বসিল। আমি কাছে আসিয়া বলিলাম, বেশ তো কপত কপতির মতো বসে মলয় মারুত সেবন করছো, খোকা কোথায়? সত্যবতী একটু লজ্জিত হইয়া বলিল, পুটিরাম খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। ব্যোমকেশ বলিল, দেখো অজিত, কবিদের কথা মিথ্যে নয়। তারা যে বসন্ত ঋতুর সমাগমে ক্ষেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। মলয় মারুতে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয় বটে, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। আমার বিশ্বাস, এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাপতি বাবু সত্যকামকে খুন করতেন কিনা সন্দেহ। বলিলাম, বলো কি? বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছু লেখেননি। ব্যোমকেশ বলিল, স্পষ্ট না লিখলেও ইশারায় বলেছেন, শক্তি মাত্রেই মারাত্মক। যে আগুন আলো দেয় সেই আগুনই পুড়িয়ে ছারখার করে দিতে পারে। কিন্তু যাক, কাশ্মীরের খবর কি বলো? বলিলাম, কাশ্মীরে লড়াই বেঁধেছে, সাধারণ লোককে যেতে দিচ্ছে না, যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। আমি একটা চেয়ার আনিয়া ব্যোমকেশের অন্য পাশে বসিলাম। ব্যোমকেশ বলিল, পারমিট জোগাড় করা শক্ত হবে না। ভারত সরকারের সঙ্গে এখন আমার গভীর প্রণয় অন্তত, কিন্তু কথা হচ্ছে সবাই মিলে কাশ্মীর যাওয়া কি ঠিক হবে? খোকা সবেমাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটির দেরি আছে, ওকে স্কুল কামাই করিয়ে নিয়ে যাওয়া আমার উচিত মনে হয় না। সত্যবতী বলিল, খোকা যাবে কেন? খোকা তো বাড়িতে থাকবে। ঠাকুরপো, তুমি কি খোকার দেখাশোনা করতে পারবে না? আমি কিছুক্ষণ সত্যবতীর পানে চাহিয়া থাকিয়া বলিলাম, ও এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে বেড়াবে আর আমি খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো? ভাই ব্যোমকেশ, তুমি ঠিকই বলেছ, বসন্ত ঋতু বড় মারাত্মক ঋতু, কিন্তু কুছ পরোয়া নেই। যাও, তোমরা টোটো করে বেড়াও গে, আমি খোকাকে নিয়ে মনের আনন্দে থাকবো। সত্যি কথা বলতে কি, কাশ্মীর যাবার ইচ্ছে আমার একটুও ছিল না। বাংলাদেশই আমার ভূস্বর্গ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী বলিয়া একটা সিগারেট ধরাইয়া ফেলিলাম। সত্যবতী ঠোঁটের উপর আঁচল চাপা দিয়া হাসি গোপন করিল। ব্যোমকেশ মৃদু গুঞ্জনে কবিতা আবৃত্তি করিল, যৌবন মধুর কাল, আও বিনাশী বেকাল, কালে প্রিয় প্রেম মধু করিয়া যতন। একটা সিগারেট দাও। সিগারেট দিয়ে বলিলাম, কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু ও কথা এখন থাক।
উষাপতি যে নিজের চরিতামৃত শুনিয়ে গেলেন তা বলতে বাধা আছে কি? ব্যোমকেশ বলিল, কিছুমাত্র না, তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। তোমাদের দুজনকেই শোনাতে চাই বড় মর্মান্তিক কাহিনী। সিগারেট ধরাইয়া ব্যোমকেশ বলিতে আরম্ভ করিল। সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি অনুসন্ধান করবেন। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম আমাকে বলল না। তখন আমার মনে প্রশ্ন জাগলো, নাম বলতে চায় না কেন? এখন জানতে পেরেছি, নাম না বলার গুরুতর কারণ ছিল। পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়ত। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, এ কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্ক কথা কটা লোক প্রকাশ করতে পারে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়ে গিয়েছিল, তার জন্ম তারিখ। কিন্তু এমন ভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের চাবি আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকে গল্পটা বলি। সত্যকামের জন্মের আগের থেকে সে গল্পের সূত্রপাত। উষাপতি বাবুর মুখেই এ গল্পের বেশিরভাগ শুনেছি। তবু গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। তিনি নিজেকে রেয়াত করেননি। নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ের নাম সুচিত্রা। মেয়ের নামেই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান ফুলে ফেপে উঠল। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো। জমজমাট ব্যাপার। চৌধুরী মশাইয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলাতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস 1925 সনে সামান্য সব অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স এই 21-22। গরিব ঘরের বাপ মা মরা ছেলে। লেখাপড়া বেশি শেখেননি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশল আয়ত্ত করে ফেললেন। সহকর্মীদের মধ্যে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। ক্রমে স্বয়ং কর্তার সুনজর পড়ল তার উপর। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগলো। 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতি বাবুর চরম ভাগ্যোদয় হলো। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এই প্রস্তাব উষাপতির কল্পনার অতীত। তিনি যেন চাঁদ হাতে পেলেন। সেই যে রূপকথায় আছে না, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যের বিয়ে, এ যেন তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছেন। সুচিত্রা প্রায় দোকানে আসতেন। বাড়ি মিষ্টি মেয়ে, নরম চেহারা। উষাপতির মন রোমান্সের গন্ধে ভরে উঠল।
মাসখানেকের মধ্যে বিয়ে হয়ে গেল। খুব ধুমধাম হলো। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতি বাবু এতদিন তার বিবাহিতা বোনের বাড়িতে থাকতেন, এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। শ্বশুর বাড়ি অর্থাৎ আমহার্ট স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাও বিপত্নিক। তিনি মেয়েকে কাজ ছাড়া করতে চান না। টোপের মধ্যে বড়শি আছে, উষাপতি তা টের পেলেন ফুলশয্যার রাতে। রূপকথার স্বপ্ন ইমারত ভেঙে পড়ল। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। ফুলের বিছানায় শয়ন করা হলো না। উষাপতি বাবু সারা রাত্রি একা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন, আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এবার আমাকে বিদায় দিন। রমাকান্ত চৌধুরী ঘোরেল ব্যবসাদার, তিনি বোধহয় প্রস্তুত ছিলেন। মোলায়েম সুরে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন, সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তার উপর আজকাল দেশে যে হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামলে রাখাই দায়। সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার হচ্ছে, ঠক বাজতে গা উজোর, কিন্তু বাইরের লোক কি জানতে পারে? সবাই বউ নিয়ে মনের সুখে ঘরকন্যা করে। এই নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজের মুখেই চুনকালি পড়বে। অতএব উষাপতি কিন্তু কথায় ভুললেন না, বললেন, আমায় মাফ করুন, আমি গরিব বটে কিন্তু সৎ বংশের ছেলে, আমি পারবো না। কথায় চিড়ে ভিজল না দেখে রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দেরাজ থেকে ইস্টাম্বরি কাগজে লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের তুমি 8 আনা অংশীদার। এই দেখো দলিল। আমি মরে গেলে আমার যা কিছু সব তোমরাই পাবে। আমার তো আর কেউ নেই, কিন্তু আজ থেকে তুমি আমার পার্টনার হলে। দোকানে আমার হুকুম যেমন চলে, তোমার হুকুমও তেমনি চলবে। উষাপতির মাথা ঘুরে গেল। রাজকন্যাটি দাগী বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব। মোট কথা উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সদ্য সদ্য অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুর বাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক রইল না। সেই যে ফুলশয্যার রাতে 2-4টে কথা হয়েছিল, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছু জানলেন না। ধোখার টাটি বজায় রইল। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করেছিলেন। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে যে পা দিয়েছেন তা বুঝতে পারেননি, কিন্তু প্রচন্ড ধাক্কা খেয়ে তার হুঁশ হলো। বিয়ের পর তিনি বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। শান্ত সংযত ভাবে বাড়িতেই রইলেন। রমাকান্তের বাড়িতে লোক কম, আত্মীয় স্বজনও কেউ নেই। কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি। স্থায়ী চাকরের মধ্যে সহদেব আর বাকি ঝি চাকর। সহদেব চাকরটা
বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু অটল তার প্রভু পরিবারের প্রতি ভক্তি, তাই ঘরের কথা বাইরে চাউর হতে পেল না। বিয়ের মাস দেড়েক পরে রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেতে গেলেন। অজুহাত দেখালেন মেয়ের শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য বিলেতে যাচ্ছেন। উষাপতি দোকানের সর্বময় কর্তা হয়ে কাজ চালাতে লাগলেন। প্রায় 1 বৎসর পরে রমাকান্ত বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে ছেলে। ছেলে দেখে বোঝা যায় না তার বয়স 2 মাস কি 5 মাস। তারপর আমহার্ট স্ট্রিটের বাড়িতে উষাপতি বাবুর নীরস প্রাণহীন জীবনযাত্রা আরম্ভ হলো। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ নেই, শ্বশুরের সঙ্গে কাজের সম্বন্ধ। দোকানটিকে উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন, তবু দুধের স্বাদ কি ঘোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুধিত যৌবন হাহাকার করতে লাগলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংহরণ করে নিয়েছে। মাঝে মাঝে উষাপতি তাকে দেখতে পান, মনে হয় সুচিত্রা যেন কঠোর তপস্বিনী। তার মনটা কোমল হয়ে আসছে, তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটি একটি ঘরে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো, রক্তের দাগও তত ফুটতে লাগলো। সব রকম রক্তের দাগ মুছে যায়, এ রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারুর শাসন মানে না, নিজের যা ইচ্ছে তাই করে। কিন্তু ভয়ানক ধূর্ত সে, কুটিল তার বুদ্ধি। দাদা মশাইকে সে এমন বশ করেছে যে সে সব জেনে শুনেও তিনি কিচ্ছু বলতে পারেন না। সুচিত্রা শাসন করবার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন। উষাপতি সত্যকামের কোনো কথায় থাকেন না, সবসময় নিজেকে আলাদা করে রাখেন। স্ত্রীর কানীন পুত্রকে কোনো পুরুষই স্নেহের চোখে দেখতে পারে না। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো, তাহলে উষাপতি হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু এখন তার মন একেবারে বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতির একটা ব্যবহারিক সংযোগের যদিও বা কোনো সম্ভাবনা থাকতো, তা একেবারে লুপ্ত হয়ে গেল। উষাপতি আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণী মনসার কাঁটার বেড়ার মতো দাঁড়িয়ে রইল। সত্যকামের যখন 19 বছর বয়স, তখন রমাকান্ত মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সে বার্থ সার্টিফিকেট বোধহয় পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার বুঝে নিয়েছিল। সে বাইরে ভারী কেতাদুরস্ত ছেলে, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কুটিল আর হিংসুক। উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্টই বলল, তুমি আমাকে শাসন করতে আসো কোন লজ্জায়? আমি সব জানি। উষাপতিকে বলল, আপনি আমার বাপ নন, আপনাকে খাতির করব কিসের জন্য? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন দুর্বিষহ হয়ে উঠল। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আর এক রকম খেলা দেখাতে আরম্ভ করলো। সে এখন দোকানের অংশীদার। উষাপতির সঙ্গে তার অধিকার সমান সমান।
সে নিজের অধিকার পুরোদস্তুর জারি করতে শুরু করলো। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খদ্দেরের ভিড়ই বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দর মেয়ে বেছে নিত, তাদের সঙ্গে ভাব করত, দোকানের দামি জিনিস সস্তায় তাদের বিক্রি করত, হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াতো, দোকানের তহবিল থেকে যখন যত টাকা ইচ্ছে বার করে দু হাতে ওড়াতো। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাবে গিয়ে জুয়া খেলা তার নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল। রমাকান্তর মৃত্যুর পর বছর খানেক যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে। আর বেশি দিন এভাবে চলবে না। উষাপতি বাবু বাধা দিতে গেলে সত্যকাম বলে, আমার টাকা আমি ওড়াচ্ছি, আপনার কি? উপরন্তু দোকানে একটা বদনাম রটে গেল। মেয়েদেরও দোকানে যাওয়া নিরাপদ নয়। খদ্দের কমে যেতে লাগলো। বিভ্রান্ত উষাপতিবাবু কি করবেন ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, তখন একটি ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যার পর কি একটা কাজে উষাপতি বাড়িতে এসেছেন। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা অবরুদ্ধ কাঁতরা নিয়ে আসছে। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি দোরের কাছে গেলেন। দেখলেন তার স্ত্রী একলা মেঝেয় মাথা কুটছেন আর বলছেন, এখনো কি আমার প্রায়শ্চিত্ত শেষ হয়নি? আর যে আমি পারি না। উষাপতি চুপি চুপি নিচে নেমে এলেন। সহদেবকে আশা করলেন। জানতে পারলেন সন্ধ্যার আগে পাড়ার একটি বর্ষীয়সী মহিলা এসেছিলেন। তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই অপমান করে গেছেন। মহিলাটির মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলেতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন উষাপতি সংকল্প করলেন সত্যকামকে সরাতে হবে। তাকে খুন না করলে কোনো দিক দিয়েই নিস্তার নেই। এভাবে বেঁচে থাকার কোনো মানেও হয় না। উষাপতি তৈরি হলেন। তার একটা সুবিধা ছিল, সত্যকাম যদি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে। বাপ ছেলেকে খুন করেছে একথা কেউ বিশ্বাস করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহটা তাদের উপর পড়বে। তবু এমন ভাবে কাজ করা দরকার যাতে কোনো মতেই তার পানে দৃষ্টি আকর্ষণ না হয়। উষাপতি একটি চমৎকার মতলব বার করলেন। একজন চেনা গুন্ডার কাছ থেকে একটি রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদীদের দলে মিশেছিলেন। রিভলভার চালানোর অভ্যাস ছিল। তিনি কয়েকবার বেলঘরিয়ার একটা আমবাগানে গিয়ে অভ্যাসটা ঝালিয়ে নিলেন। তারপর সুযোগের অপেক্ষা করতে লাগলেন। সত্যকাম ঝানু ছেলে, সে উষাপতির মতলব বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতি বাবু অবশ্য সে খবর জানতেন না। যে রাতে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবার সত্যকাম অন্য রাত্রির চেয়ে দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতি বাবু একটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30টার সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গিয়েছে, তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে উপরে উঠে যান।
সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধই রইল। বাইরে যে রাংতার চাকতি সাঁটা হয়েছে তা কেউ জানতে পারল না। শুকো ঝি আর রাধুনী তার অনেক আগেই বাড়ি চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগালো। তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুল। ওপরে উষাপতিবাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করে রইলেন। সামনের দিকের ব্যালকনির দরজা খুলে রাখলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো, সত্যকাম আসছে। উষাপতি ব্যালকনিতে বেরিয়ে এসে ঘাপটি মেরে রইলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচের দিকে টাকার মতো একটা চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল। অমনি উষাপতিবাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে মুখের ভারে গিয়ে আটকাল। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল। হাতে জ্বলন্ত টর্চটা জ্বলতেই রইল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পিছন দিক থেকে কেউ তাকে গুলি করেছে। উপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও বুঝতে পারতাম না। ব্যোমকেশ চুপ করিল। আমরাও অনেকক্ষণ নীরব রহিলাম। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সত্যবতী বলিল, তুমি কবে প্রথম উষাপতি বাবুকে সন্দেহ করলে? ব্যোমকেশ বলিল, গোড়া থেকেই আমার সন্দেহ হয়েছিল বাড়ির লোকের কাজ। যদি বাইরের লোকের কাজ হবে তাহলে সত্যকাম হত্যাকারীর নাম বলবে না কেন? তখনই আমার মনে হয়েছিল এই সংকল্পিত হত্যার পিছনে এক অতি গুহ্য পারিবারিক কলঙ্ক কাহিনী লুকিয়ে আছে। তারপর জানতে পারলাম উষাপতি আর সুচিত্রার দাম্পত্য জীবন স্বাভাবিক নয়। দীর্ঘকাল ধরে তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ। শোবার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। খাজাঞ্চি মহাশয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটি উষাপতি বাবুর দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটি খাজাঞ্চি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটি তার প্রথম এবং একমাত্র কবি কীর্তি। আমি যখন প্রীতি উপহারটি হাতে পেলাম তখন আর কোনো সংশয় রইল না। সত্যকামের জন্ম তারিখ মনে ছিল, 7ই জুলাই 1927, আর বিয়ের তারিখ 13ই ফেব্রুয়ারি 1927। অর্থাৎ বিয়ের পর 5 মাস পূর্ণ হবার আগেই ছেলে হয়েছে। ধূর্ত রমাকান্ত কেন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন বুঝতে কষ্ট হয় না। সত্যকাম উষাপতির ছেলে নয়, সুতরাং তাকে খুন করার পক্ষে উষাপতির কোনো বাধা নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে টর্চ জ্বলছিল, তখন এক মুহূর্তে রাংতার চাকতির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল। সত্যকামের
টর্চের আলো দোরের উপর পড়েছিল। রাংতার চাকতিটা চকচক করে উঠেছিল। সত্যকাম সামনের দিকে ঝুঁকে দেখতে গিয়েছিল ওটা কি চকচক করছে। ব্যাস। আবার কিছুক্ষণ নীরবতা। আমি ব্যোমকেশকে সিগারেট দিয়া নিজে একটা লইলাম। দুজনে টানিতে লাগিলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার হইয়া গিয়াছে। দক্ষিণা বাতাস চুপি চুপি আমাদের ঘিরিয়া খেলা করিতেছে। হঠাৎ ব্যোমকেশ বলিল, আজ উষাপতিবাবু যাবার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশানে বাস করেছি। আজ আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতিবাবুকে কথা দিয়েছি, জল ঘোলা করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস আছে, ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয় আমি অন্যায় করেছি? সত্যবতী ও আমি সমস্বরে বলিলাম, না। শ্রোতা বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।